হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত ক্লাসগুলোতে আমরা কাজ ক্ষমতা শক্তির সৃজনশীল এবং পাশাপাশি অনেকগুলা ম্যাথ সলভ করছি। তো আমাদের কিছু কিছু ম্যাথ বাকি ছিল, তো আজকে লেকচারে আমরা সেই ম্যাথগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের যে ম্যাথটা আছে সেটা দেখি। তো এখানে কি বলছে আমাদের 52 নম্বর ম্যাথ, যে এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে দেখো একটা পয়েন্টে 30 ডিগ্রি কোণ আকৃতির তল এ বি সি ডি, চারটা পয়েন্ট দেওয়া আছে, এখানে ডিই একটা হাইট দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কি বলছে যে এম ভরের একটি বস্তু ডি এ আনত তলে পড়ছে। ঠিক আছে, এম ভরের একটি বস্তু ডি এ আনত তলে পড়ছে। তাহলে এখানে এম কত? এম হচ্ছে 50 কেজি, ডিই হচ্ছে 6 মিটার, আর এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে আনত তল বে নামার সময় গতি ও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান বের করো। ঠিক আছে, আনত তল বে নামার সময় গতি ও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করো, এবং বলছে কি বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কিনা সেটা দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে চলো আমাদের প্রথম প্রশ্নটুক সলভ করি। তো এখানে কি বলছে যে আনত তলবে নামার সময়, আনত তলবে নামার সময় গতি ও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান বের করো। ঠিক আছে, আমরা কৃত কাজের ফর্মুলা কিন্তু জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে এফ এস কস থিটা, এটা আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আচ্ছা, এখন কি গতি ও ঘর্ষণ বল দ্বারা, গতি ও ঘর্ষণ বলের মান কত দেওয়া আছে? গতি ও ঘর্ষণ বলের মান কিন্তু দেওয়া আছে 2 নিউটন। ঠিক আছে, এখন এই ঘর্ষণ বল এটা কিন্তু আসলে যে ফোর্সটা কাজ করতেছে তার একদম বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কিন্তু আসলে থাকে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তো তাহলে চলো আমরা এখন মানগুলা বসাই দিই। এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 2। এস এর ভ্যালু কত দেওয়া আছে? আনত তলবে নামার সময়, আনত তলবে নামার সময়। ঠিক আছে, আচ্ছা আমাদের এসটা কিন্তু বের করতে হবে। এখন এসটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এস এর ফর্মুলা কি জানি? দেখো, এইটা হচ্ছে কি আমাদের টোটাল, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের এস। ঠিক আছে, এই ডিই কত দেওয়া আছে? 6 মিটার। তাহলে এখানে আমরা সাইনের ফর্মুলাটা ইউজ করবো যে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 6/এস। ঠিক আছে, 6/এস। তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা এস এর ফর্মুলাটা বের করি তাহলে কি লিখতে পারি? যে এস ইজ ইকুয়াল টু কি লেখা যায়? যে 6/সাইন 30 ডিগ্রি, 6/সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এস ইজ ইকুয়াল টু কি বের করতে পারি? 12 মিটার। ঠিক আছে, এস এর ভ্যালু আসে কত? 12 মিটার। তাহলে জাস্ট এখানে 12টা বসাই দাও, 12 বসাই দাও। এখন কস থিটা, কস এখানে থিটার মান কত? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তো আলটিমেটলি এখন যদি এখানে ক্যালকুলেশন করে এখান থেকে তুমি কত পাবা? -24 জুল। ঠিক আছে, যেহেতু এখানে এটা ফ্রিকশনাল ফোর্সের কিন্তু কাজ, সেখানে সেই জন্য এই জায়গায় একটা মাইনাস আমরা দিয়ে দিছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথম পোর্শনের অ্যান্সার। তো এখন দ্বিতীয় পোর্শনটা ক্যালকুলেশন করি। দেখো কি বলছে যে বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কিনা সেটা আসলে দেখাইতে বলছে। এখন আমাদের প্রথমে একটা জিনিস বের করতে হবে যে এই আনত তলে আসলে এই আনত তল বরাবর ওজনের কোন অংশটা কাজ করতেছে, সেটা কাজ করতেছে কি? অবশ্যই কি এমজি কস থিটা, এটা আমরা লিখতে পারি, বা এমজি সাইন থিটা। ঠিক আছে, এমজি কস থিটা প্রাইম, অথবা এখানে কি লেখা যায়? এমজি সাইন থিটা। ঠিক আছে, এমজি সাইন থিটা। ঠিক আছে, এমজি সাইন থিটা তুমি এখানে যেটা ইউজ করো। এখন থিটা প্রাইম মানে বলতে কোনটা বলতেছি জানো? থিটা প্রাইম বলতে হচ্ছে এই যে এই কোণটা। ঠিক আছে, এই কোণটা হচ্ছে কি থিটা প্রাইম। এটা যদি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি, তাহলে এটা কি 60 - 30, 90 - 30, এখানে কত থাকে? 60 ডিগ্রি হবে। এটা হচ্ছে থিটা প্রাইমের মান। এখন দেওয়া আছে এম এর ভ্যালু কি দেওয়া আছে? এম এর ভ্যালু দেওয়া আছে কত? 50 কেজি। ঠিক আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 50 কেজি, জি এর মান হচ্ছে কত? 9.8, আর সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এখন আলটিমেটলি যদি টোটালটুকু ক্যালকুলেশন করে এখানে কত থাকতেছে আমাদের? 245 নিউটন। ঠিক আছে, 245 নিউটন। আমাদের কিন্তু এই পোর্শনটা থাকতেছে কি? 2.5 নিউটন। এখন তাহলে আমাদের যে আনত তলটা আছে, এই আনত তল বরাবর আমাদের টোটাল নিট ফোর্সটা কত থাকবে বলো তো? টোটাল নিট ফোর্সটা থাকবে হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে 245 নিজের দিকে যেটা কাজ করতেছে, আর তার বিপরীত দিকে কাজ করতেছে কত? 2 নিউটন। তাহলে এটা মাইনাস করে দিব, তাহলে আলটিমেট আমাদের এখানে কত থাকতেছে? 243 নিউটন, 243 নিউটন থাকতেছে। এখন এই 243 নিউটন বল যেদিক কাজ করতেছে তার জন্য কি একটা এক্সিলারেশন অবশ্যই আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 243 ইকুয়াল টু এম এ। তো আলটিমেটলি আমাদের এখান থেকে কি আমরা এর ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতে পারি। এর ভ্যালুটা পাবো কত? এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 243 ডিভাইডেড বাই এখানে থাকতেছে কত? 50। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে এর ভ্যালুটা হবে 4.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এর ভ্যালুটা থাকতেছে আমাদের 4.86 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে সি পয়েন্ট, হ্যাঁ এই যে সি পয়েন্ট, আমরা কিন্তু এক্সিলারেশনটা বের করে ফেলছি। এখন সি পয়েন্টে আমরা যদি এই কি করি? ভেলোসিটিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? যে ভি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি? যে 2 ইন্টু এ ইন্টু কি লিখবো বলো তো? ডিসি।
ঠিক আছে, ডিসি, ডিসি এখানে আমরা ডিসি কেন দিলাম, কারণ সে উপর থেকে নিচের দিকে নামছে, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে নামতেছে, তাহলে আমরা লিখবো কি ডিসি। এখন ডিসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে 2a ইন্টু ডিসি, দেখো এখানে এ বি বি সি সি ডি দুটা কিন্তু কি সমান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এডি ডিভাইডেড বাই কি 3, এখানে লিখতে পারি কি আমরা এডি ডিভাইডেড বাই 3। তো আলটিমেটলি এখানে আমাদের ভিসি কত, ভিসি স্কোয়ারের মানটা কত দাঁড়ায়, আমাদের এখানে ভিসি এর মানটা কত দাঁড়ায়, দেখো এর মানটাও পাইছি আমরা, এডি এর মানটাও কিন্তু কি এডি এর মানটাও কিন্তু জানি, সেটা কি 12 মিটার, ঠিক আছে, এডি এর মানটাও কিন্তু আমরা জানি 12 মিটার। তাহলে এখান থেকে আমাদের ভিসি স্কোয়ারের মানটা আসতেছে কত, ভিসি স্কোয়ারের মানটা আসতেছে 38.88 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আমরা ভিসি এর মানটা কিন্তু পাইছি। এখন ভি বিন্দুতে যদি ভেলোসিটি ভিভি হয়, তাহলে আলটিমেটলি আমরা ওইভাবে ভিভি স্কোয়ারের মানটাও বের করবো। তাহলে আমরা কিভাবে বের করবো, 2a ইন্টু ডিবি, ঠিক আছে, 2a ইন্টু ডিবি, 2a ইন্টু ডিবি, ঠিক আছে। তাহলে এখন এখানে যদি আমাদের এটা যদি এডি বাই 3 হয়, ঠিক আছে, এখানে যদি এডি ডিভাইডেড বাই 3 হয়, তাহলে এখানে আমাদের কি করতে পারি বলতো, এখান থেকে এই পর্যন্ত সে ডিস্টেন্স আছে কত, এডি কত 12 মিটার, এডি কত 12 মিটার, তাহলে 12 মিটার 3 ভাগ হলো 4 থাকে, তাহলে এখানে যদি সে আরেকটা সমান ভাগ করে, তাহলে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, 4 4 8 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে আলটিমেটলি এখানে দেখো আমরা যদি মানগুলো বসাই দিই, 2 ইন্টু এ এর ভ্যালু কত 4.86 ইন্টু ডিবি এর ভ্যালু কত 8, তাহলে আলটিমেটলি ভিভি এর মানটা কত বেরোচ্ছে 77.76 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আমরা ভি বিন্দুতে ভেলোসিটির মানটাও কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা যে তিনটা পয়েন্ট আছে ডি সি আর হচ্ছে বি, এই 3 পয়েন্টে আমরা টোটাল শক্তিগুলো বের করব, ঠিক আছে। তাহলে আমরা ডি পয়েন্টে ফার্স্টে বের করি, ডি পয়েন্টে, ডি পয়েন্টে ফার্স্টে দেখি, আমরা বের করে দেখি, তো ডি পয়েন্টে আমাদের কি কি আছে বলতো, টোটাল শক্তি যদি আমরা ই লিখি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো ডি পয়েন্টে কিন্তু আমাদের কিন্তু গতিশক্তি নাই, তার মানে কি আমাদের গতিশক্তির মানটা 0, তাহলে এখানে আমাদের টোটাল শক্তিটা কি, আমাদের এই বিভব শক্তি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ডি পয়েন্টে আমাদের টোটাল শক্তিটা হচ্ছে mgh, তাহলে এম এর ভ্যালু কত দেওয়া আছে 50 কেজি, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের mgh/c, ঠিক আছে। আচ্ছা, ডি পয়েন্টে, ডি পয়েন্টে তো আমাদের কি 6 মিটারে তো আমরা জানি, তাহলে এখানে দেখো টোটালটুকু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে 2932 জুল, ঠিক আছে, 2932 জুল, এখানে আমাদের থাকতেছে কত 2932 জুল, এটা ডি পয়েন্টে গেল। এখন সি পয়েন্ট, ঠিক আছে, এখন আমরা সি পয়েন্টে ক্যালকুলেশন করি, তো সি পয়েন্টে ক্যালকুলেশন করলে টোটাল শক্তি ইসি, তো ইসি এই জায়গায় কিন্তু আমাদের সবকিছু জিনিস আছে, গতিশক্তি বিভব দুইটাই আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এম জি এইচ সি প্লাস হাফ এম ভিসি স্কোয়ার। তো আলটিমেটলি তুমি যদি এখানে টোটাল ক্যালকুলেশনটা করো, তাহলে পাবা এখানে যে 1960 প্লাস এখানে থাকতেছে কত 972 জুল, ঠিক আছে, 972 জুল। তো আলটিমেটলি টোটাল মানগুলো কিন্তু সবগুলো আমাদের বের করা আছে, জাস্ট খালি বসাবো এবং ক্যালকুলেশন করবো, তাহলে এখান থেকে কিসের ভ্যালু পাবো 2932 জুল, ঠিক আছে। আমাদের উপরে এটা একটু ভুল হয়ে গেছে, আমরা উপরে আসলে নিচেরটা বসাই ফেলছি, তো এখানে 2932 হবে না, ঠিক আছে, এখানে 2932 হবে না, 2940, এখানে 2940 হবে, ঠিক আছে, এখানে হবে কি 2940 জুল, ঠিক আছে। আচ্ছা, এখন ডি সি পয়েন্টে কিন্তু আমরা টোটালে বের করছি, এখন বি পয়েন্টে আমরা সেম টু সেম সেই জিনিসটাই বের করবো, ঠিক আছে, এই বি পয়েন্টও আমরা সেম টু সেম সেই জিনিসটাই বের করবো, টোটাল ইয়ের মানটা বের করবো, এখানে ইয়ের মানটা হবে কি এম জি এইচ বি প্লাস হাফ এম ভিবি স্কোয়ার, ঠিক আছে, হাফ এম ভিবি স্কোয়ার। তো আলটিমেটলি দেখো দুটি ক্যালকুলেশন করো, জাস্ট মানগুলো সবগুলো দেওয়া আছে, জাস্ট বসবো, আমি মানগুলো বসাইলাম না, জাস্ট অ্যান্সারগুলো কি হবে সেটা দিয়ে দিলাম, তাহলে 980 প্লাস 1944 জুল, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করলে এখানে কত থাকছে 2924 জুল। তাহলে দেখো আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো এতক্ষণ ধরে করলাম, ডি সি বি পয়েন্টে আমরা যে হিসাবগুলো করলাম, এখানে দেখো 3 পয়েন্টে কিন্তু টোটাল শক্তির মানটা 3 রকম আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে বি ও সি বিন্দুতে আসলে যান্ত্রিক শক্তির নিত্যতা কিন্তু প্রতিফলিত হয়নি, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের বি ও ডি পয়েন্টে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়নি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শক্তির ভ্যালুটা চেঞ্জ আসছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে এই মেথড দিয়ে আসে, এইভাবে সলভ করে ফেলবা। তাহলে দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। আমাদের পরবর্তীতে যে ম্যাথটা আছে, যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দিয়ে দিচ্ছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 2 মিটার, একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, ঠিক আছে। উক্ত পাম্পের সাথে কি আরও একটি হর্স পাওয়ার ক্ষমতার পাম্প যুক্ত করে কুয়াটিকে পানি শূন্য করলে কিছু সময় সাশ্রয় হয়। এখন প্রথম পাম্পের কৃত কাজ বের করতে বলছে, প্রথম পাম্পে কৃত কাজ কত সেটা বের করো।
তো খুবই ইজি ম্যাথ, ঠিক আছে? এইগুলো আমরা আগেও করছি, আবারও বারবার করতেছি, আবার করব, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে প্রথমে এই আমার পানির ভর কিন্তু জানা নাই, ঠিক আছে? পানির ভরটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে এম ইজ ইকুয়াল টু, এখানে জানি কি রো ভি, বা এখান থেকে কি লিখতে পারি রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ বা এল, যেটা এলাকা সমস্যা নাই। তাহলে এখানে কি হবে 1000 ইন্টু পাই ইন্টু আর। আর এর ভ্যালু কি বলতো? আর এর ভ্যালু ব্যাস 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত 1, ইন্টু এইচ, এইচ কত বলতো? এইচ কত? গভীরতা 10, তাহলে এখানে কি 10 মিটার। তাহলে এখানে টোটাল এম এর ভ্যালু কত আসতেছে? 31416 কেজি, ঠিক আছে? 31416 কেজি, আমরা কিন্তু এম এর ভ্যালুটা পাইছি। আচ্ছা, দাঁড়াও, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এম এর ভ্যালুটা কত পাইছি? 31416 কেজি, ঠিক আছে? তাহলে এখন প্রথম পাম্পের কৃত কাজ যদি আমরা বের করতে চাই, আমাদের কিন্তু প্রথম পাম্পের কৃত কাজ বের করতে বলছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জাস্ট কি লিখবো? এম জি এইচ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এম এর ভ্যালু কত? 31416, যে এর ভ্যালু হচ্ছে কি 9.8, আর এইচ এর ভ্যালু কত? এখন কিন্তু এই যে এইচটা কিন্তু আসলে ভাইয়া ওই গভীরতাটা না, এটা কিন্তু তার ভারকেন্দ্রের সরণ। আমরা ধরে নিছি কি যে সম্পূর্ণ টুকু পানি ভর্তি, তাহলে এখানে কি হবে? এই 10/2, 10/2। তো আলটিমেটলি টোটাল পোর্শনটুকু তুমি যদি ক্যালকুলেশন করো এখন, তাহলে এখান থেকে তুমি ডাব্লিউ এর মানটা কত পাবা? ডাব্লিউ এর মানটা পাওয়া যাবে হচ্ছে 1539384, 1539384 জুল, ঠিক আছে? আমরা কিন্তু ডাব্লিউ এর মানটা পেয়ে গেছি। এখন বলছে যে কত সময় সাশ্রয়ী হবে, ঠিক আছে? কত সময় সাশ্রয়ী হবে, সহজ একটা ম্যাথ। তাহলে প্রথম খ নম্বর পোর্শন করব। খ নম্বর পোর্শন করার জন্য আমাদের প্রথম কি বলছে? প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা ক্ষমতাটা বের করে ফেলি। তাহলে আমরা কি জানি যে ডাব্লিউ ডিভাইডেড বাই টি ওয়ান। তাহলে এখানে ডাব্লিউ মতো দেওয়া আছে কি 1539384, 1539384, 1539384 ডিভাইডেড বাই টি ওয়ান, ঠিক আছে? 20 মিনিট, 20 মিনিটকে যদি তুমি সেকেন্ড নাও, তাহলে কত হবে? 1200 সেকেন্ড, ঠিক আছে? 1200 সেকেন্ড। তাহলে পি এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো কত? পি এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 1282.82 ওয়াট, 1282, 1282.82 ওয়াট, ঠিক আছে? এটা হলো আমরা কি পি ওয়ানের ভ্যালু পাবো। এখন পি টু এর ভ্যালু আমাকে বলে দিছে কি দ্বিতীয় পাম্পের ক্ষমতা 1 হর্স পাওয়ার। পি টু বলে দিছে কি 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে কি 746 ওয়াট, ঠিক আছে? 746 ওয়াট। এখন যদি এই দুইটা পাম্পের কি বলছে যে দুইটা পাম্প যুক্ত করে পরে আবার এই পানি তোলে, তাহলে সেখানে আমাদের কি পানির টোটাল ক্ষমতাটা কি হবে? পি ইজ ইকুয়াল টু হবে কি P1 + P2, P1 + P2। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত? 1282.82, আর এখানে পি টু এর ভ্যালু দেওয়া আছে কত? 746 ওয়াট, ঠিক আছে? তাহলে এখানে টোটালটুকু আমরা যোগ করলে এখানে কত হবো? 2028 ওয়াট, ঠিক আছে? আমরা টোটাল ক্ষমতা কিন্তু পাই গেছি 2028.82 ওয়াট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্ষমতার ফর্মুলা, আবার আমরা ক্ষমতার ফর্মুলা জানি, সেটা কি? যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা কিন্তু আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পি জানি, ডাব্লিউ জানি, টি এর ভ্যালুটা জানি না। তাহলে টিটা আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে হবে কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ ভ্যালু কত দেওয়া আছে? ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে 1539384, ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে কিন্তু 1538394, ঠিক আছে? আর পি এর ভ্যালু কত পাইছি আমরা? 2028.82, ঠিক আছে? 2028.82, ঠিক আছে? এটা ক্যালকুলেটর তুমি হিসাব করবে, এখানে হিসাব করলে পাবা কত? 758.76 সেকেন্ড, 758.76 সেকেন্ড, ঠিক আছে? 758.76 সেকেন্ড। এখন তুমি এটাকে মিনিটে নাও বা ঘন্টায় নাও, এটা তোমার ব্যাপার। তো মিনিটে নিলে এখানে কত থাকে? 12.65 মিনিট, 12.65 মিনিট। তাহলে এখন আমাদের সময় আগে লাগতো কত? সময় লাগতো 20 মিনিট, এখন লাগে কত? 12.65 মিনিট। তাহলে আমাদের সময় সাশ্রয় হয় কত? তাহলে আমাদের সময় সাশ্রয় হয় টি প্রাইম 20 মাইনাস 12.65, তাহলে সময় সাশ্রয় হচ্ছে 7.35 মিনিট, ঠিক আছে? 7.35 মিনিট। তাহলে আমাদের কত সময় সাশ্রয় হবে এই জিনিসটা বের করতে বলছিল, আমরা বের করছি কত? 7.35 মিনিট, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো, এই ম্যাথটা সহজ একটা ম্যাথই ছিল। তো চলো আমাদের পরবর্তীতে দেখো, আমাদের একটা ট্রিকি সৃজনশীল আছে, এই সৃজনশীলটা একটু ভালো করে আমাদের করতে হবে। সেটা কি বলছে যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের ভর দেওয়া আছে 25 কেজি, ঠিক আছে? এরকম 5টি ঘনককে একটির পর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করা হলো। অন্যদিকে কি বলছে যে অনুরূপ আরো 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হলো, ঠিক আছে? দুইটা কিন্তু দুই কন্ডিশন, একটা সোজা তুলছে আর একটা নিচ থেকে আবার উপরে তুলছে। তাহলে এখন কি বলছে যে স্তম্ভের চূড়া হতে একটি পাথর টুকরা পড়ে গেলে কত বেগে ভূমিতে আঘাত করবে, ঠিক আছে? কত বেগে ভূমিতে আঘাত করবে।
আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি ম্যাথটা। তো আমরা একটা ফর্মুলা জানি না যে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। আমরা এই ফর্মুলাটা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে এখানে কি আমাদের এই যে ভি আদিবেগ কিন্তু শূন্য, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি যে, সরি একটু, তাহলে আমাদের এখানে কি থাকতেছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু জি এইচ। এই যে পোর্শনটা কিন্তু আমরা এখানে রাখতেছি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু জি এইচ, কোনো প্যারা নাই, ঠিক আছে। জাস্ট এখানে বসাই দাও, বসাই দিলে আমরা এখানে দেখো মানগুলা বসাই দিব। এখানে মাইনাস টু ইন্টু জি, যেটা বলে কত 9.8, আর হচ্ছে এখন হচ্ছে এইচ, ঠিক আছে। এখন হচ্ছে কি এই এইচ, হ্যাঁ, এই এইচটা আমরা কিভাবে করব, ঠিক আছে। এইচটা আমরা জানি যে এইচ আবার কি লেখা যায় যে ওয়াই মাইনাস ওয়াই নট, ঠিক আছে। এই ওয়াই মাইনাস ওয়াই নট আমরা কিন্তু এটা এইমাত্র সহজে করতে পারতাম, কিন্তু এখানে যে এইভাবেও মানে একটু ভেঙে একটু কনসেপচুয়াল করা যায়, আদি অবস্থান পরবর্তী অবস্থান এবং মাইনাস চিহ্ন নিয়ে এখানে অনেকটা সমস্যা হইতে পারে অনেকের জন্য। তো সেই ক্যালকুলেশনগুলো একদম ঠিক করার জন্য আমরা একদম ডিটেলসে এটা শেষ করার ট্রাই করব, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি বলি যে স্তম্ভের উচ্চতা তথা পাথরের আদি অবস্থান কত ছিল, 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, ঠিক আছে। 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে 50 সেন্টিমিটারকে আমাদের আগে কি করতে হবে, 50 সেন্টিমিটারকে আমাদের আগে মিটার নিতে হবে। তাহলে কত পাবো, 0.5 মিটার পাবো, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ওয়াই নট এই ভ্যালুটা আমাদের কত আসবে, কয়টা বলছে, 5টি ঘনকে, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 0.5, 5 ইন্টু 0.5, তাহলে এখানে কত হচ্ছে 2.5 মিটার। তাহলে টোটাল উচ্চতা হচ্ছে কত, 2.5 মিটার, আর শেষ উচ্চতা কত, 0, ঠিক আছে। তাহলে জাস্ট আলটিমেটলি এখানে বসাই দাও যে মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 0 মাইনাস এখানে থাকবে কি আমাদের 2.5, ঠিক আছে, 2.5। তো আলটিমেটলি দেখো এখানে আমাদের ভি স্কোয়ার মান আসছে কত, 49, এবং ভি এর মানটা আমরা কত পাবো, ভি এর মানটা আমরা পাবো হচ্ছে এখানে 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভি এর মানটা আমরা পাবো 7 মিটার পার সেকেন্ড। তাহলে স্তম্ভের চূড়া হতে যদি একটি পাথর টুকরাকে পড়তে গেলে কত বেগে ভূমিকা আঘাত করবে, সেটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখন পরবর্তী কোশ্চেনটা কি বলছে, পরবর্তী কোশ্চেনটা বলছে যে স্তম্ভ তৈরির কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য, ঠিক আছে। স্তম্ভ তৈরির কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য। আসলে আমাদের এখন দেখতে হবে যে কোন ক্ষেত্রে কৃতকাজটা বেশি লাগতেছে, ঠিক আছে। কোন ক্ষেত্রে কৃতকাজটা বেশি লাগতেছে সেইটা করে আমরা এখন বের করব। তাহলে দেখো এখানে কি বলছে যে আমাদের প্রতিটি ঘনকের ভর কিন্তু আসলে 25 কেজি, জিনিসটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। ঘনকের ভর দেওয়া আছে 25 কেজি, এবং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.5 মিটার, এটা আমরা জানি, ঠিক আছে। এখন যদি আমরা প্রথম উপায়ে, ঠিক আছে, এরকম 5টি ঘনকে একটির পর একটি রেখে স্তম্ভ তৈরি করি। এখন যদি প্রথম উপায়ে আমরা ঘনগুলো কাজ করাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি সামেশন অফ এইচ, সামেশন অফ এইচ। এখন সামেশন অফ এইচ এখানে কেন দিলাম, কারণ দেখো এই যে এখানে 5টা বস্তুকে এইভাবে রাখা হয়েছে, ঠিক আছে। ধরলাম 5টা বস্তুকে এইভাবে রাখা হয়েছে, ঠিক আছে, 1 2 3 4, আর এটা হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, দেখো প্রথমটার জন্য কিন্তু গড় সরণ এইখানে, দ্বিতীয়টার জন্য কিন্তু এখানে, তৃতীয়টার জন্য কিন্তু এখানে, চতুর্থটার জন্য কিন্তু এখানে, পঞ্চমটার জন্য কিন্তু এইখানে, ঠিক আছে। তো আলটিমেটলি আমার এখানে কি থাকতেছে দেখো তো, এইখানে টোটাল টুকু কত, 0.5 করে, হ্যাঁ, প্রত্যেকটা ঘনকের হাইট হচ্ছে কত, 0.5 মিটার। তাহলে এখানে আমার থাকতেছে কি এখান থেকে টোটাল আমাদের গড় উচ্চতাটা কত হবে, এখানে আমাদের টোটাল গড় উচ্চতাটা হবে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত থাকতেছে বলো তো, প্রথমটার জন্য আমাদের কিন্তু 0.5, ঠিক আছে, দ্বিতীয়টার জন্য হচ্ছে কি আমাদের 1 মিটার, এইভাবে আসলে উপর দিকে উঠবে। তাহলে তো এখন যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি যে এম এর ভ্যালু দেওয়া আছে 25 কেজি, এবং জি এর ভ্যালু দেওয়া আছে 9.8, এবং যদি সামেশন অফ এইচ করি, ঠিক আছে, সামেশন অফ এইচ করা হয়, তাহলে দেখো প্রথমটার জন্য কত 0, 0, তারপরটার জন্য কত 0.5, তারপরেরটার জন্য হবে কত 1, তারপরটার জন্য হবে 1.5, এবং পরেরটার জন্য হবে কত 2 মিটার, ঠিক আছে। তারপরটার জন্য হবে 2 মিটার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এখন তুমি যদি টোটাল এই পোর্শনটুকুকে ক্যালকুলেশন করো, ঠিক আছে, এখন যদি টোটাল এই পোর্শনটুকুকে ক্যালকুলেশন করো, এখান থেকে ডাব্লিউ এর মানটা আমরা পাবো হচ্ছে 1225 জুল, 1225 জুল, ঠিক আছে। আমরা ডাব্লিউ এর মানটা পেলাম কত, 1225 জুল। এখন যদি 5টি ব্লক, হ্যাঁ, এখন 5টি ব্লকে যদি ভূমিতে পাশাপাশি সংযুক্ত করি, ধরো এই একটা ব্লক, 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 ঠিক আছে, এই 5টি ব্লককে আমরা ভূমিতে পাশাপাশি সংযুক্ত করলাম, ঠিক আছে। তাহলে পাশাপাশি সংযুক্ত করলে আমরা পাশাপাশি পাশাপাশি আমাদের টোটাল এই এমটা কত থাকবে, এম থাকবে হচ্ছে 5 ইন্টু 2.5
সরি 5 × 25, তাহলে এখানে আমার থাকবে কত 125 কেজি, ঠিক আছে 125 কেজি। আচ্ছা ভালো কথা। এখন এই ক্ষেত্রে আমাদের ভারকেন্দ্রের নেট সরণটা কত হবে? এখানে আমাদের ভারকেন্দ্রের নেট সরণটা হবে দেখো 5টা 0.5 ধার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি 5 × 0.5 ডিভাইডেড বাই 2 মাইনাস এখন 0.5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে 0.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখন এই টোটাল পোর্শনটুকু যদি তুমি ক্যালকুলেশন করো আলটিমেটলি এখান থেকে কত পাবা 1 মিটার, ঠিক আছে এখান থেকে পাবা হচ্ছে তুমি 1 মিটার, 1 মিটার, ঠিক আছে। তাহলে এখন 5টি ব্লককে পাশাপাশি ভূমিতে সংযুক্ত করে এই স্তম্ভটিকে খাড়া যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি কথা হবে কি আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি হবে এই এম জি এইচ, ঠিক আছে এম জি এইচ। তাহলে এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে 125 কেজি, জি এর ভ্যালু কত দেওয়া আছে 9.8 আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 1। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের লাগতেছে কত 1225 জুল। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ হচ্ছে কত 1225 জুল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখলাম যে উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পাদিত কাজের পরিমাণ সমান হচ্ছে, তবে প্রথম উপায়ে স্তম্ভ তৈরিতে দেখো এখন আমরা দেখি প্রথম দুই ক্ষেত্রে কিন্তু সমান, কিন্তু কোন ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য হবে আমাদের কিন্তু সেই জিনিসটা বের করা লাগবে। তাহলে এখন যদি প্রথম উপায়ে, হ্যাঁ প্রথম উপায়ে যদি আমি প্রতিবার কতটুকু ফোর্স ক্রিয়েট করতেছি, প্রথমভাবে আমরা প্রতিবার কিন্তু ফোর্স ক্রিয়েট করতেছি এম জি পরিমাণ, ঠিক আছে এটা কিন্তু ছোট হাতের এম জি, ছোট হাতের এম জিতে কি বলছে এই এমটা হচ্ছে 25 আর জি এর ভ্যালু হচ্ছে কি 9.8, ঠিক আছে এটা হলো প্রথম ধাপের জন্য। প্রথম ধাপের জন্য আমরা এখানে কত ফোর্স ক্রিয়েট করতেছি 245 নিউটন, ঠিক আছে আমাদের এখানে প্রথমটার জন্য আমরা ফোর্স ক্রিয়েট করতেছি 245 নিউটন, হ্যাঁ। কিন্তু দ্বিতীয় উপায়ে আমরা কি করছি, দ্বিতীয় উপায়ে আমরা পাশাপাশি রাখছি, পাশাপাশি টোটাল রাখার পর তারপর সোজা উপর করে ফেলছি। তাহলে এটা কি ফার্স্ট। এখন যদি সেকেন্ডটার ক্যালকুলেশন আসি, এই সেকেন্ডটার ক্যালকুলেশনের জন্য কিন্তু আমাদের এই টোটাল ভরকে হাফ দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে আমাদের কিন্তু হাফ এম জি করতে হবে, ঠিক আছে হাফ এম জি করতে হবে। তাহলে এখানে আমরা যদি হাফ ইন্টু এম কত পাইছি, এম পাইছি কত, এম পাইছি হলো 125 কেজি, 125 ইন্টু 9.8 করি, ঠিক আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে একটা মান আসে, এই মানটা কত আসে 612.5 নিউটন, 612.5 নিউটন, ঠিক আছে। প্রথমটার জন্য আমাদের লাগে 245 নিউটন আর দ্বিতীয় উপায়ে কাজ জন্য আমাদের ফোর্স লাগে হচ্ছে কত 612.5 নিউটন। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে তো ইজিলি আমরা স্তম্ভ তৈরি করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে স্তম্ভ তৈরির জন্য আমাদের প্রথম উপায়টাই অধিক গ্রহণযোগ্য, ঠিক আছে প্রথম উপায়টাই অধিক গ্রহণযোগ্য। দেখো ম্যাথটা কিন্তু কনসেপচুয়াল 3/17 এরকম কনসেপচুয়াল ম্যাথ কিন্তু আসে, তোমাদের কিন্তু ভালো হবে। এখানে কিন্তু দুইটা টুইস্ট আছে, একটা হচ্ছে এই যে ভারকেন্দ্রের সরণ বের করা, দুই ক্ষেত্রে কিন্তু ভারকেন্দ্রের সরণে একটু জটিলতা আছে, এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আর এখানে কি বলছে কোন ক্ষেত্রে যদি কাজ সমান হয়ে যায়, যদি দুই ক্ষেত্রে আমাদের কৃতকাজের পরিমাণ সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো যে একটা ছোট্ট পোর্শনে আমরা কি পরিমাণ ফোর্স দিচ্ছি, যেটার জন্য আমাদের ফোর্সের মানটা কম হবে সেটা আমাদের কি হবে বেস্ট ওয়ে, আর যেটার জন্য ফোর্স বেশি হবে সেটার জন্য আমাদের ওয়ার্স্ট ওয়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের পরবর্তী সৃজনশীল 55 নম্বর ম্যাথ, এটা কি বলছে যে 250 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে ঠিক আছে 66.42 ডিগ্রি কোণ আনত একটি রাস্তা ধরে 12.393 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ি ব্রেক করে 30 মিটার দূর উপর অতিক্রম থেমে গেল। যশোর বোর্ড 16। গাড়িটি থামাতে বাধাদানকারী বলের মান বের করতে বলছে এবং এক্ষেত্রে সংরক্ষণশীলতার নীতিটা কাজ করবে কিনা সেটাও দেখাইতে বলছে, ঠিক আছে সংরক্ষণশীলতার নীতিটা কাজ করবে কিনা সেটাও দেখাইতে বলছে। ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে ক নম্বর প্রশ্নে কি বলছে, গাড়ি থামাতে বাধাদানকারী বলের মান বের করো, ঠিক আছে গাড়ি থামাতে বাধাদানকারী বলের মান বের করো। আচ্ছা বাধাদানকারী বলের ফর্মুলাটা আমরা কি জানি যে এফ ইজ ইকুয়াল টু কি এম এ, আমরা এটা জানি। তাহলে সেই জন্য কি আমাদের সবার ফার্স্টের কাজটা কি এক্সিলারেশন বের করা। তাহলে আমরা আগে এক্সিলারেশনটা বের করি। আমরা এক্সিলারেশনের ফর্মুলা কি জানি যে এ ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এখানে ভি কত দেওয়া আছে 12.393, তাহলে আমরা সেটা বের করি 12.393 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2s, s কত 30, ঠিক আছে 2s কত 30। তো আলটিমেটলি এখান থেকে আমাদের এই ভ্যালুটা কত হচ্ছে 2.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি কিন্তু এর ভ্যালুটা পাই গেছি, ঠিক আছে। এখন এই যে এই তল বরাবর গাড়িটা চলতেছে দেখো এর উপরের দিকে কিন্তু আমাদের ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, নিচে কিন্তু আমাদের এমজি কস থিটা কাজ করতেছে, ঠিক আছে এমজি কস থিটা কাজ করতেছে। তাহলে আমরা কিন্তু এখানে কি লিখতে পারি যে এফ মাইনাস এমজি কস থিটা, ঠিক আছে এফ মাইনাস এমজি কস থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি যে এম এ। তাহলে এখান থেকে আমরা যদি এফ এর ফর্মুলাটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে এম এ প্লাস
এম জি কস থিটা, এটা আমরা লিখতে পারি এম এ প্লাস এম জি কস থিটা। তাহলে এখানে এম এর ভ্যালুটা কত দেওয়া আছে? এম এর ভ্যালু আমরা জানি যে 250 কেজি, ঠিক আছে। এম এর ভ্যালু আমরা জানি 250 কেজি, আর এর ভ্যালু কত 2.56, ঠিক আছে 2.56। আবার এম এর ভ্যালু কিন্তু আবার সেম ফর্মুলা যদি বসাই তাহলে 250 ইন্টু জি এর ভ্যালু জি, এবং কস থিটার মান আমরা কত পেয়েছি? থিটার মান হচ্ছে 66.42 ডিগ্রি, 66.42 ডিগ্রি। তো আলটিমেটলি এখানে মানগুলো বসাই দাও, মানগুলো বসাই দেওয়ার পর এখানে ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাই দিলে এখান থেকে তুমি পাবা 1620 নিউটন, ঠিক আছে 1620 নিউটন। তো আমাদের প্রথম পোর্শন কিন্তু শেষ, এখন আমাদের দ্বিতীয় পোর্শন বাদ আছে, সেটা হচ্ছে কি শক্তি সংরক্ষণশীলতার নীতিটি এখানে খাটবে কিনা, ঠিক আছে শক্তি সংরক্ষণশীলতার নীতিটি খাটবে কিনা সেই জিনিসটা আমাদের দেখাইতে হবে। তো দেখো আমাদের এটার জন্য ফার্স্টে আমরা কি এই এইচ এর মানটা আমরা আসলে আগে বের করে নিই, যে এখানে এইচ আছে, এইচটার মান বের করি। তাহলে এইচটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে এইচের মানটা কিভাবে বের করতে পারি বলো তো? দেখে থিটাটা কিন্তু এই পাশে, তাহলে আমরা এখানে কি কস থিটা ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি, যে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এস কস থিটা, এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এস কস থিটা। তাহলে এস এর ভ্যালু কত 30 ইন্টু কস থিটা, কস থিটার মান কত 66.42 ডিগ্রি, 66.42 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এস এর মানটা পাই যাবো। এস এর মানটা কত পাবো? এস এর মান পাবো হচ্ছে 12 মিটার। আমরা এস এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আনত তলের শীর্ষবিন্দুতে, এই যে আনত তলের শীর্ষবিন্দুতে এই পয়েন্টে তার কিন্তু ভেলোসিটির মানটা কত 12.393, ঠিক আছে। তাহলে এই আনত তলের শীর্ষবিন্দুতে আমাদের টোটাল শক্তি কি হবে? আনত তলের শীর্ষবিন্দুতে টোটাল শক্তি আমরা ধরি E1, তাহলে এখানে কিন্তু থাকতেছে কি আমাদের mgh প্লাস হাফ এম ভি ভি নট, মানে এটা আদি ধরলাম ভি নট স্কোয়ার। তাহলে কথা এখানে এম বসাই, এম এর ভ্যালু বসাই, এম এর ভ্যালু কত দেওয়া আছে এখানে 250, জি এর ভ্যালু কত 9.8, আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমরা পাইছি কত 12 মিটার, ঠিক আছে। আচ্ছা প্লাস হাফ এম কত 250, ভি নটের ভ্যালু কত 12.393, তার স্কোয়ার 12.393 তার স্কোয়ার। তো এই টোটাল পোর্শনটুকু তুমি ক্যালকুলেশন করে এখান থেকে তুমি ইয়ার মানটা পাবা 48600 জুল, ঠিক আছে 48600 জুল। ই ওয়ানের ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা এখন এই আনত তলের নিম্ন বিন্দুতে এই উপর একদম টপ পয়েন্ট থেকে সে একদম ডাউন পয়েন্টে আসলো, এই ডাউন পয়েন্টে আসায় কিন্তু দেখো এখানে বিভব শক্তি শূন্য, সে কিন্তু থাইমে গেছে, তার গতি শক্তি শূন্য। তাহলে এটা হলো কি আপ, হ্যাঁ আপ পয়েন্টে। এখন এটা হলো কি ডাউন পয়েন্টে। তো ডাউন পয়েন্টে এখানে কিন্তু আমাদের E2 এর ভ্যালুটা টোটালি কি হচ্ছে 0 প্লাস 0, তা আলটিমেটলি আমাদের আসতেছে কি 0, ঠিক আছে। তাহলে এই যে শক্তিটা গেল কোথায়? এটা অবশ্যই আমাদের ফ্রিকশনাল ফোর্সে ইউজ হয়েছে। তাহলে এখন এই ফ্রিকশনাল ফোর্সের জন্য যদি আমরা কাজ করি তাহলে দেখো এখানে বাধাদানকারী বলের মান আমরা একটা বল পাইছিলাম, ঠিক আছে। ক নম্বরে সেটা কি 1620 নিউটন। তাহলে এই 1620 নিউটন দ্বারা আসলে কৃত কাজের পরিমাণটা কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ এস। তাহলে এফ এর ভ্যালু কত 1620 নিউটন, আর এস কত? এস আমরা কত পাইছি? এইচ হচ্ছে 30 মিটার, ঠিক আছে 30 মিটার। তাহলে এই 30 মিটার দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে এখানে ডাব্লিউ মানটা কত আসে? এখানে ডাব্লিউ মানটা দেখো আসে 48600 জুল, ঠিক আছে। তাহলে এই যে টোটাল পয়েন্ট ই, হ্যাঁ এই যে টোটাল পয়েন্ট ই, এখানে এই E2 হবে কিন্তু 48600 জুল। দেখো এখানে কিন্তু আমাদের ফ্রিকশনাল ফোর্সে ব্যয় হয়ে গেছে টোটালিটা, স্থিতিশক্তি আর গতিশক্তি দুইটাই ফ্রিকশনাল ফোর্সে ব্যয় হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এখানে আমাদের প্রশ্নে চাইছিল কি যে শক্তি সংরক্ষণশীলতা নীতিটা সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে কিন্তু আমরা দেখলাম যে আপার পয়েন্ট এবং ডাউন পয়েন্ট উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতিটা সংরক্ষিত হয়েছে, ঠিক আছে। তো যদি এই ম্যাথটা আসে তোমরা এইভাবে দেখাই দেবে। আর কোনো ক্ষেত্রে কোনো পয়েন্টে যে যদি দেখো যে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি উভয়টাই শূন্য, সেক্ষেত্রে কিন্তু আসলে ঘাবড়ানোর কিছু নাই। সেই ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় কি যে ফ্রিকশনাল ফোর্স যেটা বেরোইছে তাকে ওই ডিস্টেন্স দিয়ে গুণ করে দিলে যে পরিমাণ কাজ হয় তা ওইটার সাথে মিলে যায়, ঠিক আছে। তো এইভাবে এরকম ট্রিকি কোয়েশ্চেন মাঝে মাঝে সেট আপ করা থাকে। তো চলো আমাদের আজকের লাস্টের কোয়েশ্চেন, আমাদের কাজ ক্ষমতা শক্তির অক্ষরপথের যে উদাহরণগুলো ছিল, তো সেটা সর্বশেষ কোশ্চেন আজকে আমরা আসছি। তো দেখো এই কোশ্চেনটা কি বলছে আমরা আগে একটু পড়ি। তো এখানে বলছে যে একটি 300 গ্রাম ভরের বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রক্ষিত তলে 5.88 জুল গতিশক্তি প্রয়োগ করে এ থেকে ই বিন্দুতে ঘর্ষণহীনভাবে ঠিক পৌঁছে যায়। বস্তুটি ই বিন্দু থেকে উক্ত তল বরাবর এর দিকে পড়তে থাকে, হ্যাঁ দিকে পড়তে থাকে। তাহলে চিত্রে কি বলছে যে এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিই, চিত্র দেওয়া আছে, মোটামুটি সবকিছুই দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে আনত তল এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো। আনত তল এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবং খ নম্বর কোয়েশ্চেনটা বলছে কি যে বস্তুটি উল্লিখিত তল বরাবর পড়ার সময় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা তার যথার্থতা ডি ও সি বিন্দুতে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করো। আচ্ছা তাহলে চলো যদি আমাদের প্রথম কোয়েশ্চেনটা সলভ করি আজকের।
তো এখানে প্রথম কোয়েশ্চেনটা কি বলছে যে আনত তল এ ই এর দৈর্ঘ্য নির্ণয় করো, আমাদের টোটাল এই ডিসটেন্সটা বের করতে বলছে, ঠিক আছে, এই ডিসটেন্সটা বের করতে বলছে এবং আমাদের কোনটা দেওয়া আছে কত, এক মিনিট। আচ্ছা দেখো আমাদের এইখানে কোনটা দেওয়া আছে কত, কোনটা কিন্তু দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পোর্শনটা যদি আমরা সলভ করতে চাই, দেখো এই যে এই এ পয়েন্ট আর এই ই পয়েন্ট, ঠিক আছে, এই দুই পয়েন্টে কিন্তু খেলা আছে। তো এই এ পয়েন্টে বলছে কি যে এ পয়েন্টে বস্তুটা কিন্তু বিভব শক্তি শূন্য, ঠিক আছে, এবং গতি শক্তি 5.88 জুল, ঠিক আছে। তাহলে এই এ পয়েন্টের টোটাল শক্তি যদি ই এ হয়, এই এ পয়েন্টের টোটাল শক্তি যদি ই এ হয়, তাহলে আমাদের ই এর ভ্যালুটা কত হচ্ছে 5.88 জুল, ঠিক আছে, 5.88 জুল, 5.88 জুল। আচ্ছা ভালো কথা। তাহলে এখন শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা এখানে কি করতে পারি, যে এই ই পয়েন্টে যে কিন্তু আবার কি বিভব শক্তি সর্বোচ্চ, গতি শক্তি শূন্য। তাহলে এই ই পয়েন্টে যে আমরা এখানে লিখতে পারি যে ই পয়েন্টে আমাদের কি আছে যে ই ই, এতে আমরা কি লিখতে পারি, এম জি এইচ, এই জিনিসটা আমরা লিখতে পারি কিনা। আচ্ছা তো এখন দেখো এই এম জি এইচ যেহেতু শক্তি নিত্যতা সংরক্ষিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 5.88, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে তুমি এইচ এর ভ্যালুটা কিন্তু ইজিলি বের করতে পারবা, সেটা হচ্ছে 5.88 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত দেওয়া আছে 0.3 কেজি, আর জি এর ভ্যালু কত হচ্ছে 9.8। তো আলটিমেটলি আমরা এখান থেকে এইচ পাইলাম, এইচ এর ভ্যালু আমরা কত পাইলাম 2 মিটার, ঠিক আছে, এইচ এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 2 মিটার, ঠিক আছে, আমরা কিন্তু এইচ এর ভ্যালু পাইলাম কত 2 মিটার। এখন আমাদের বের করতে হবে কি, আমরা কিন্তু এই পোর্শন পাইছি, এইটুক পাইছি, আমরা কিন্তু এইটুক পাই নাই, ঠিক আছে, এই পোর্শনটা কিন্তু এখনো পাই নাই। তাইলে এখন আমরা সাইনে ফর্মুলা ইউজ করবো, জাস্ট একটা কমন কোশ্চেন। তো এখানে আমরা এই ই ইজ ইকুয়ালটা কি লিখতে পারি যে এইচ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, এইচ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। তো এখানে এইচ কত দেওয়া আছে 2 মিটার, আর সাইন 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে আলটিমেটলি আমাদের এর ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, ঠিক আছে, এর ডিস্টেন্স 4 মিটার। খুবই সহজ কনসেপ্ট, একটু বুঝলে এমনি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, এমনি অ্যান্সার করতে পারবা। আচ্ছা এখন আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু জটিল। কি বলছে যে বস্তুটি উল্লিখিত তল বরাবর পড়ার সময় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, তার যথার্থতা ডি ও সি পয়েন্টে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করো, ঠিক আছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করো। তো দেখো এখানে এইচ ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি 2 মিটার, এবং এ ই ইজ ইকুয়াল টু পাইছি কি, এ ই ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে 4 মিটার। আবার কিন্তু আমাদের এই এ বি ইজ ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল টু সি ই ইজ ইকুয়াল টু ডি ই, চারটা ডিস্টেন্স কিন্তু আমাদের সেম, ঠিক আছে, চারটা ডিস্টেন্স কিন্তু সেম। এখন দেখো যেহেতু এসি, যেহেতু কি এসি ইজ ইকুয়াল টু ইসি, এসি ইজ ইকুয়াল টু ইসি হবে কি, যেহেতু এসি ইজ ইকুয়াল টু ইসি 2 মিটার এবং এডি, এডি হচ্ছে কি 3 মিটার, ঠিক আছে, তাহলে ইডি হবে কি 1 মিটার, হ্যাঁ, ইডি হবে 1 মিটার, হ্যাঁ, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু এখানে দেখো এস টোটাল পাইছি 4 মিটার, তাহলে এ বি বিসি সিডি ডি প্রত্যেকটা 1 মিটার 1 মিটার করে, তাহলে এসি 2 মিটার, সিডি সিইউ 2 মিটার, ঠিক আছে, তুমি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা তাহলে এখন যদি আমরা এখানে এইচ সি এইচ ডি প্রত্যেকটার ক্ষেত্রে হাইট বের করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে এইচ সি, এইচ সি আমরা কি লিখতে পারবো যে এসি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, এসি সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এসি কত দেওয়া আছে, আমাদের এখানে এসি বের করছি হলো 2 মিটার। এসি আমরা কিভাবে পাইলাম 2 মিটার, যেহেতু চারটা দৈর্ঘ্য সমান এবং টোটাল দৈর্ঘ্য বেরিয়েছে 4, তাহলে এটা এক, এটা এক, এটা এক, এটা এক, ঠিক আছে, চারটাই 1 মিটার 1 মিটার করে। তাহলে এসি কি হবে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 সাইন 30 ডিগ্রি, ঠিক আছে, 2 সাইন 30 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমার এখানে কিন্তু থাকতেছে 1 মিটারই, ঠিক আছে, এসি আমরা বলছি 1 মিটার, তাহলে এখানে এইচ ডি বের করতে হবে। এইচ ডি যদি বের করি সেম ভাবে এডি সাইন 30 ডিগ্রি, এডি সাইন 30 ডিগ্রি। তো আলটিমেটলি দেখো কাহিনী কিন্তু সেই একই দিকে যাচ্ছে। তো এখানে আমরা পাবো কি 3 × 0.5, 3 × 0.5, তাহলে আমাদের এখানে আলটিমেটলি থাকতেছে কত 1.5 মিটার, ঠিক আছে, এইচ এর মান থাকতেছে 1.5 মিটার, ঠিক আছে। এখন আমরা আগেই বলছিলাম যে আনত তল বরাবর অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ, আনত তল বরাবর যে অভিকর্ষ ত্বরণ থাকবে সেটার উপাংশ কি হবে, আনত তল বরাবর আমাদের যে অভিকর্ষ ত্বরণ থাকবে সেটার একটু ওয়েট করো।
আচ্ছা, আমার একটা ফোন আসছিল, তো সেই ফোনটা একটু কাজ করলাম। তো চলো আমরা শুরু করি। তো এইচডি বের করছি। এখন আনত তল বরাবর কিন্তু আমরা জানতাম যে আনত তল বরাবর যদি যে কোনো কন্ডিশন হোক না কেন, যা মন চায় তা হোক না কেন, সেক্ষেত্রে কি হয়, জি সাইন থিটা হয়, ঠিক আছে, জি সাইন থিটা হয়, জি সাইন থিটা। আর নত তল বরাবর অভিকর্ষণ হচ্ছে জি সাইন থিটা। থিটাটা কোনটা, এই যে অনুভবের সাথে যে কোনটা। আর যদি এই থিটা তুমি নাও তাহলে কিন্তু সেখানে কি হবে, জি কস থিটা, ঠিক আছে, এটুকু মনে রাখো। তাহলে আনত তল বরাবর আমাদের যদি বের করতে চাই তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে, অভিকর্ষ ত্বরণের মান হবে কি, জি প্রাইম ইজ ইকুয়াল টু কি, জি সাইন থিটা, জি সাইন থিটা, তাহলে কি 9.8 ইন্টু 0.5, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে আমাদের 4.9, এখানে আমার থাকতেছে কত, 4.9, ঠিক আছে, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি প্রাইমের মানটা কিন্তু আমরা পাই গেছি। এখন আমরা এই ডি পয়েন্টে আমরা ভেলোসিটিটা বের করবো, ঠিক আছে, ডি পয়েন্টে আমরা ভেলোসিটিটা বের করবো। তাহলে সেই ভেলোসিটিটা আমরা কিভাবে বের করবো, ভি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, 2a ইন্টু ইডি, ঠিক আছে, ভি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 2a ইন্টু ইডি, ঠিক আছে, 2a ইন্টু ইডি। তো আলটিমেটলি জাস্ট মানগুলো বসাও এখানে, তাহলে কি হবে, 2 ইন্টু এর ভ্যালু আমরা কত পাইছি এখানে, এর ভ্যালু আমরা পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে 4.9, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 4.9, ইডি হচ্ছে 1, তাহলে এখান থেকে আমাদের ভিডি স্কোয়ারের মান কত, 9.8, ভিডি স্কোয়ারের মান হচ্ছে 9.8। এখন আমরা ভিসি স্কোয়ারের মান বের করবো, ভিসি স্কোয়ারের মান আমরা সিম্পলি বের করবো, সি কোথায় আছে, তাহলে আমাদের হবে কি সিই, এখানে আমাদের হবে কি সিই। তো আলটিমেটলি 2 ইন্টু 4.9 ইন্টু 1.5 না, 1.5 না, এখানে হবে 2, ঠিক আছে, এখানে হবে কি 2, এখানে হবে 2, একটু ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এখানে সিই এর ভ্যালু আমরা পাইছি কত, সিই এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 2, তাহলে আলটিমেটলি যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা কি পাবো, যে 19.6, ভিসিএম স্কোয়ার পাবো 19.6। এখন যদি আমরা ডি পয়েন্টের টোটাল শক্তিটা বের করতে চাই, এখন যদি আমরা ডি পয়েন্টের টোটাল শক্তি বের করি, তাহলে এখানে এই ডি পয়েন্টে কিন্তু আমাদের দেখো বিভব শক্তি গতিশক্তি দুইটাই আছে, ঠিক আছে। তাহলে ডি পয়েন্টে আমরা টোটাল শক্তি যদি ইডি ধরি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে এম জি এইচ ডি প্লাস এখানে কি হবে, হাফ এম ভি ডি স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এখন টোটালটুকু ক্যালকুলেশন করি, এখানে কি হবে 0.3 ইন্টু 9.8 ইন্টু এইচ ডি, এইচ ডির উচ্চতা আমরা কত পাইছি, এইচ ডির উচ্চতা হচ্ছে কত 1.5 প্লাস হাফ এম ভি স্কোয়ার, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 0.3, এবং ভি, এই যে ভিডি স্কোয়ার আমরা কত পাইছি, হ্যাঁ, আমরা কিন্তু ভিডি স্কোয়ার, এই ভিডি স্কোয়ার মান বেশি কত 9.8। তো এখন টোটালটুকু আমরা মান বসাই দিছি, জাস্ট যখন ক্যালকুলেটরে বসে ক্যালকুলেটর হিসাব করে তাহলে পাবো কত 5.88 জুল, ঠিক আছে, ইডের ভ্যালু পাইলাম কত 5.88 জুল। এখন এই সি পয়েন্ট, এই সি পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু একই কাহিনী, যে এম জি এইচ সি প্লাস এখানে কি হচ্ছে হাফ এম ভি সি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এম কত দেওয়া আছে 0.3, জি এর ভ্যালু কত 9.8, আর এখানে এইচ সি এর ভ্যালু কত 1, প্লাস হাফ এম, এম কত দেওয়া আছে 0.3, আর ভি সি স্কোয়ার কত পাইছি আমরা 19.6। তো আলটিমেটলি যদি তুমি টোটাল এই পোর্শনটাও ক্যালকুলেশন করো, দেখা যায় যে কাকতিলভাবে এটাও আসে কত 5.88 জুল। তাহলে দেখো আমাদের এখানে কি বস্তুটির উল্লিখিত তলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে কিনা, সেই জিনিসটা অ্যাকচুয়ালি দেখাইতে বলছিল। আমরা কিন্তু দেখো ক্যালকুলেশনের মাধ্যমে সবগুলা ডাটা বের করে আমরা কিন্তু দেখাই দিচ্ছি যে ই পয়েন্ট আর সি পয়েন্টে কিন্তু আসলে টোটাল যে শক্তিটা আছে সেই শক্তি কিন্তু আমাদের সেম আসে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি কি যে আনত তলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রটা মেনে চলে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আজকে যে 4টা না 3টা সৃজনশীল যেন সলভ করছি, সেই সবগুলোই কিন্তু বোর্ড আসা কোয়েশ্চেন, এবং খুবই শেষের দিকে কয়েকটা কিন্তু একটু জটিল লাগলো, এবং বুঝলে কিন্তু সহজ, না বুঝলে কিন্তু জটিল। কিন্তু করতে সময় তুমি যদি এগুলোর উপর খুবই দক্ষতা সম্পন্ন না হও, তাহলে কিন্তু মোটামুটি এগুলো কিন্তু অ্যান্সার করা চারটেখানি ব্যাপার না, ঠিক আছে। তুমি যতই পারো না কেন, তোমার যতই হেডা থাকুক না কেন, তুমি লাস্টে যা দেখবে তুমি আটকাই গেছোই, ঠিক আছে। অনেক বস পাবলিক এই সব সৃজনশীল আটকাই যায়, পরে কোনো জায়গায় চান্স হয় না, বা অনেক নাম্বার শেষ করে আসছে, ঠিক আছে। তো এখানে হেডা না দেখায়া তোমার ভালো করে পড়তে হবে, এবং বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি এগুলো করাই দিলাম, তুমি একবার করলা, দেখবা 2 দিন মনে আছে, তারপরে মনে নেই, ঠিক আছে। তুমি বারবার প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, তাইলেই তুমি সব জায়গায় সাফল্য লাভ করতে পারবা, ঠিক আছে। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা অন্য একটা প্লে লিস্ট আবার তৈরি করবো, ঠিক আছে, ধন্যবাদ।